ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা সংগঠন যেগুলো আছে তাদের প্রতি সরকারের কিছুটা হয়তোবা দুর্বলতা আছে, অথবা অনেকে মনে করছেন যে তাদের হয়তোবা কোনো কারণে ভয় পাচ্ছে। কর্মসূচি শুরুর আগ মুহূর্ত পর্যন্ত সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি, যেটি এটি নিষিদ্ধকরণ এটি করছেন নিষিদ্ধ জঙ্গি ধর্মীয় দল, সেবাদী দল। সরকার আসলে সারা বিশ্ববাসীকে দেখার ব্যবস্থা করে দিলেন যে বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী কতটা শক্তিশালী এবং তারা কি পরিমাণ জনগণকে তারা হলো যে সেদিন একত্র করতে পেরেছে। এই পোস্টার গুলো এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমার কাছে একজন নাগরিক হিসেবে এই সরকারের নতজানু চরিত্রটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের মাথা হেট হয়েছে। আমরা দেশের নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি। যদি বলি যে অন্তর্বর্তী সরকারের 7 মাস, এই 7 মাসে যদি আপনি সব বিষয়ে সার্বিকভাবে একটু আমরা যদি বিবেচনায় নেই, প্রত্যাশা, রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যাশা ও প্রাপ্তির যে জায়গাটা, এই জায়গাটাতে আসলে ব্যবধান কতটা এবং কোথায় কোথায় যদি একটু বলতেন তানভীর হোসেন। একই বিষয় নিয়ে আমি আসবো লুনানুর। ধন্যবাদ। প্রত্যাশা যেটা ছিল, একটা বিপ্লব হয়েছে কিংবা একটা গণ অভ্যুত্থান হয়েছে, সে গণ অভ্যুত্থান যখন চলে তখন মানুষের কাছে কিন্তু একটা ধারণা প্রকাশ করা হয়, একটা ধারণা শেয়ার করেছে যে তারা কি ধরনের, কেন গণ অভ্যুত্থান করছে এবং তারা কি কি জিনিস সেটা থেকে দিতে চায় বা তারা কি করতে চায়। সো পরবর্তীকালে আমরা দেখলাম যে সব কটি জায়গাতে সরকার একেবারে চূড়ান্ত রকমের ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রথম হলো যে জননিরাপত্তা বা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের সবচেয়ে বড় যেটা দরকার ছিল সেটা হলো যে তার হলো যে নাগরিকদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখলাম সরকার ব্যর্থ হয়েছে। এবং এর মধ্যে যে পরিমাণ অপরাধ, যে পরিমাণ মব জাস্টিস হয়েছে, সেগুলোকে সরকার অ্যালাউ করেছে। কেন অ্যালাউ করেছে সরকার ভালো জানে। তারপর সরকার তার যে প্রথম যে তাদের যে প্রচেষ্টা ছিল সেখান থেকে সরে এসে তারা রাজনৈতিক দল তৈরি করেছে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকার যে প্রতিশ্রুতি দিয়ে একটা ইনক্লুসিভ, আমরা প্রথমে যেটা শুনলাম যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা ইনক্লুসিভ রাষ্ট্র তৈরি করার জন্য উনি কাজ করবেন। সো আমি কখনো কোথাও আমি ইনক্লুসিভ বিষয়টা আমি খুঁজে পাইনি। তো একজন এনজিও কর্মী হিসেবে, একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আমি মনে করি যে সরকারকে আসলে যদি আপনি 10-এর মধ্যে 3 দেওয়াটাও আমার পক্ষে মনে হচ্ছে যে খুবই কষ্টকর হয়ে যাবে। জি, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। লুনানুর, একই বিষয়, প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ব্যবধান কতটা যদি একটু বলতেন। জি, লুনানুর শুনতে পাচ্ছেন আশা করি। আচ্ছা, লুনানুরের আমি জি আমি এখন শুনতে পাচ্ছি, জি আমি আগে জি শুনতে পাইনি। বলুন জি বলুন। জি জি আপনি প্রথমত হচ্ছে যে আসলে প্রত্যাশা মানে কি, প্রত্যাশার কথা বলতে হলে ক্ষোভের জায়গাটাকে বলতে হবে। বাংলাদেশের মানুষের যেটা দীর্ঘদিনের যে অপ্রাপ্তির ক্ষোভটা ছিল আর কি, সেখান থেকে কিন্তু প্রত্যাশাগুলো তৈরি হয়েছে। সেখানে একটি হচ্ছে যে সবচেয়ে যে জায়গাটা এই মুহূর্তে আমরা মনে হয় যে মানুষের আশাভঙ্গ হয়েছে, সেটি হচ্ছে নিরাপত্তাহীন। মানুষ খুবই অনিরাপদে আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বিষয়টা ঘটছে সেটি খুবই অনাকাঙ্ক্ষিত, মানুষ আতঙ্কে আছে। আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি খুব বেশি প্রত্যাশা কিন্তু করা যাবে, কারণ হচ্ছে যে সরকার পরিচালনা তো আসলে একটা অভিজ্ঞতারও বিষয়, এটা একটি রেসপন্সিবিলিটির বিষয়, জবাবদিহিতাও হচ্ছে একটি চর্চার বিষয়। তো যখন হঠাৎ করে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ধরনের একটি সরকার তৈরি হয় আর কি, আমাদের তাদের কর্মক্ষমতা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে বা তারা কত দূর যেতে পারে। কিন্তু মিনিমাম যে জায়গাটুকু বাংলাদেশের মানুষের, এটা আপনাদের মাথায়, আমাদের সকলের মাথায় রাখতে হবে, যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনের পেছনে বাংলাদেশের মানুষের যে ক্ষোভগুলো কাজ করছিল, সেটি হচ্ছে দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়া দীর্ঘদিন ধরে। এবং তার সাথে যেটা ছিল সেটি হচ্ছে যে মানুষ হিসাবে নাগরিকের যে মর্যাদা ছিল, সেই জায়গাটা। তো এই 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 জায়গাটা এসে আহ আমরা মানুষ যেটা প্রত্যাশা করছে দীর্ঘদিন ধরে, সব জায়গা থেকে দাবি উঠছে যে বঞ্চিত বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, সরকারের কাছে একটি রোড ম্যাপ চায়, কিন্তু সরকার কিন্তু প্রতিদিনই কোনো না কোনো উছিলায় সেই বিষয়টিকে বাইপাস করছে, অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছে।
তো সেখানে আমার মনে হয় যে মানুষের প্রত্যাশার সাথে প্রাপ্তির ফারাকটা দিন দিন বাড়ছে, যেটি আমরা চাই না। আমরা চেয়েছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারকে জি সহযোগিতা করে একটি নতুন বাংলাদেশে যাত্রা শুরু করতে। এখনো পর্যন্ত সেই লুনানুর, দাবি, আমি সেই একটু প্রত্যাশাই এক মিনিট করতে চাই। একটি ভিন্ন প্রসঙ্গে আসি, সময় একদম শেষ, আমার হাতে ঠিক 2 মিনিটই আছে। আমি খুব ছোট করে, যদি বাইতুল মোকাররম এলাকায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফত কর্মসূচি এবং ঢাকার বিভিন্ন জায়গায় এই সংক্রান্ত পোস্টার দেখা গেছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ বলছেন, সাধারণ মানুষ, রাজনীতিবিদরাও বলছেন যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা সংগঠন যেগুলো আছে তাদের প্রতি সরকারের কিছুটা হয়তোবা দুর্বলতা আছে, অথবা অনেকে মনে করছেন যে তাদের হয়তোবা কোনো কারণে ভয় পাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী অথবা সরকারের কোনো পক্ষ। আপনি কি মনে করেন এই বিষয়টা, যদি একটু সংক্ষেপে বলতেন লুনানুর, 1 মিনিট। এক্স্যাক্টলি, একটা বিষয়টা তো খুবই ছিল যে গতকালকে তারা যে কর্মসূচিটা পালন করেছে, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ একটি দল, হ্যাঁ? তারা দীর্ঘদিন পরে ঘোষণা দিয়ে তাদের এই কর্মসূচি পালন করেছে, এবং এই কর্মসূচি পালন আমি ওই মুহূর্তে আমি ওই জায়গাতে ছিলাম। কর্মসূচি শুরুর আগ মুহূর্ত পর্যন্ত সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি, যেটি একটি নিষিদ্ধ দল এটি করছে, নিষিদ্ধ জঙ্গি ধর্মীয় দল, সেবাদী দল। কিন্তু যে কথাটি বলছে সেটা হচ্ছে যে সরকারের দুর্বলতা আছে কি আছে না, সেটা তো আসলে মানে বলতে পারবো না। আমরা তার পদক্ষেপের মধ্যে দিয়ে তাকে মূল্যায়ন করতে পারবো। জি সরকার লুনানুর, এই যে ধর্মীয় উগ্রবাদী দলগুলো যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে অথবা যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, এবং এক কথায় আর কি বাংলাদেশ বিরোধী একটা মনোভাব, বাংলাদেশের সংবিধান, বর্তমান সংবিধান বিরোধী একটা মনোভাব যে তারা, বা একটা বক্তব্য যে তারা দিচ্ছে, এই বিষয়ে সরকারের অবস্থান খুবই নতজানু, এবং সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলে আমি জি লুনানুর, আপনাকে ধন্যবাদ। তানভীর হোসেন, 30 সেকেন্ডস, আপনি যদি একদম সংক্ষেপে একটু বলেন, আমাকে শেষ করতে হবে। আমি যদি একেবারে সংক্ষেপে বলি, সরকার আসলে সারা বিশ্ববাসীকে দেখার ব্যবস্থা করে দিলেন যে বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী কতটা শক্তিশালী, এবং তারা কি পরিমাণ জনগণকে তারা যে সেদিন একত্র করতে পেরেছে, এবং এই পোস্টার গুলো এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমার কাছে একজন নাগরিক হিসেবে এই সরকারের নতজানু চরিত্রটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের মাথা হেট হয়েছে। আমরা দেশের নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।